নমস্কার আমার প্রিয় শ্রোতা বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আমি পাঠ করছি প্রখ্যাত সাহিত্যিক শঙ্কর রচিত আমি বিবেকানন্দ বলছি রচনাটি। আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ রইল, আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। এই রচনাটি আমি বিবেকানন্দ বলছি প্রথম থেকে সব পর্বগুলি আপনারা পরপর শুনে নিন। এর আগে আমি পর্ব 6 অবধি আপনাদের কাছে পাঠ করে শুনিয়েছি। তাহলে চলুন আমি শুরু করি এই রচনাটির পরবর্তী পর্ব, অর্থাৎ পর্ব 7, ভারতে ফিরে এলাম। চলুন শুরু করি পর্ব 7, ভারতে ফিরে এলামের প্রথম অংশ। আমার বিশ্বাস, নেতা গড়ে ওঠেন না, তারা জন্মান। নেতার প্রকৃত লক্ষণ হল তিনি ভিন্ন মতাবলম্বী ব্যক্তিদের সাধারণ সহানুভূতি সূত্রে একত্র করতে পারেন। এ কাজ স্বাভাবিক ক্ষমতাবশে আপনা আপনি সম্পন্ন হয়, চেষ্টা করে করা যায় না। পাশ্চাত্য দেশ থেকে প্রত্যাবর্তনের কিছু পূর্বে একজন ইংরেজ বন্ধু আমাকে জিজ্ঞাসা করেন, স্বামীজি, 4 বৎসর বিলাসের লীলাভূমি, গৌরবের মুকুটধারী মহাশক্তিশালী পাশ্চাত্য দেশ ভ্রমণের পর মাতৃভূমি আপনার কেমন লাগবে? আমি বললাম, পাশ্চাত্য ভূমিতে আসবার আগে ভারতকে আমি ভালোবাসতাম। এখন ভারতের ধূলি কণা পর্যন্ত আমার কাছে পবিত্র। ভারতের বায়ু আমার কাছে পবিত্রতা মাখা, আমার কাছে এখন তীর্থস্বরূপ। এছাড়া আর কোনো উত্তর আমার মনে আসলো না। সমাজকে, জগৎকে ইলেকট্রিফাই করতে হবে। ক্যারেক্টার গঠিত হয়ে থাক, তারপর আমি আসছি, বুঝলে? মহা আধ্যাত্মিক বন্যা আসছে, নীচ মহৎ হয়ে যাবে। তাঁর কৃপায় মূর্খ মহাপণ্ডিতের গুরু হয়ে যাবে। উত্তিষ্ঠত জাগ্রত প্রাপ্য বরান নিবোধত। ওঠো ওঠো, মহাতরঙ্গ আসছে, অনওয়ার্ড অনওয়ার্ড। মেয়ে মধ্যে আচণ্ডাল, সব পবিত্র তার কাছে। এগিয়ে যাও এগিয়ে যাও, নামের সময় নেই, যশের সময় নেই, মুক্তির সময় নেই, ভক্তিরও সময় নেই, দেখা যাবে পরে। এখন এ জন্মে অনন্ত বিস্তার, তার মহান চরিত্রে, তার মহান জীবনের, তার অনন্ত আত্মার। এইটাই কাজ, আর কিছু নেই। যেখানে তার নাম যাবে, কীট পতঙ্গ পর্যন্ত দেবতা হয়ে যাবে, হয়ে যাচ্ছে। দেখেও দেখছো না? এ কি ছেলে খেলা, এ কি জ্যাঠামি, না এ কি চ্যাংরামি? উত্তিষ্ঠত জাগ্রত, হরে হরে, তিনি পিছনে আছেন। আমি আর লিখতে পাচ্ছি না। অনওয়ার্ড, এই কথাটা খালি বলছি। যে যে এই চিঠি পড়বে, তাদের ভিতর আমার স্পিরিট
অর্থাৎ শক্তি আসবে, বিশ্বাস করো। অনওয়ার্ড হরে হরে, চিঠি বাজার করো না, আমার হাত ধরে কে লেখাচ্ছে। অনওয়ার্ড হরে হরে, সব ভেসে যাবে, হুঁশিয়ার তিনি আসছেন। যে যে তার সেবার জন্য, তার সেবা নয়, তার সন্তানদের, গরিব গুব্র, পাপি তাপি, কীট পতঙ্গ পর্যন্ত, তাদের সেবার জন্য যে যে তৈরি হবে, তাদের ভেতর তিনি আসবেন। তাদের মুখে সরস্বতী বসবেন, তাদের বক্ষে মহামায়া মহাশক্তি বসবেন। আকাশে তারা চর্বণ করব, ত্রিভুবন বলপূর্বক উৎপাটন করব। আমাদের কি জানো না, আমরা রামকৃষ্ণ দাস। নানা বাধা বিপদের মধ্যে আমার ছেলেরা ঝাঁপিয়ে পড়বে, সংসার ত্যাগ করবে, তবেই তো ভিত্তি শক্ত হবে। আমরণ কাজ করে যান, আমি আপনাদের সঙ্গে সঙ্গে রয়েছি। আমার শরীর চলে গেলেও আমার শক্তি আপনাদের সঙ্গে কাজ করবে। জীবন তো আসে যায়, ধন মান ইন্দ্রিয় ভোগ সবই দুদিনের জন্য। ক্ষুদ্র সংসারী কীটের মতো মরার চেয়ে কর্মক্ষেত্রে সত্য প্রচার করে মরা ভালো, ঢের ভালো। চলুন, এগিয়ে চলুন, আমার ভালোবাসা ও আশীর্বাদ গ্রহণ করুন। তুমি শুনেছ যে যিশু বলেছিলেন, আমার বাণী আমার আত্মা, তারাই আমাকে জীবন। সেই রকম আমার বাণী হচ্ছে আমার আত্মা আর জীবন। তারা জ্বলতে জ্বলতে তোমার মস্তিষ্কে পথ করে নেবে, তুমি কিছুতেই দূরে থাকতে পারবে না। স্থান পাম্বান, 26শে জানুয়ারি 1897 সাল। রামনাদের রাজা আমার প্রতি যে ভালোবাসা দেখিয়েছেন, সেজন্য আমি যে তার কাছে কত কৃতজ্ঞ তা ভাষায় প্রকাশ করতে পারছি না। আমাকে দিয়ে যদি কিছু সৎ কার্য হয়ে থাকে, তবে তার প্রত্যেকটির জন্য ভারত এই মহানুভব রাজার কাছে ঋণী। কারণ আমাকে চিকাগোয় পাঠাবার কল্পনা তার মনেই প্রথম উদিত হয়। তিনি আমার মাথায় ওই ভাব প্রবেশ করিয়ে দেন এবং তার কাজে পরিণত করবার জন্য আমাকে বারবার উৎসাহিত করেন। স্থান বামনাথ, 30শে জানুয়ারি 1897 সাল। চারদিকের পরিস্থিতি অতি আশ্চর্য রূপে আমার অনুকূল হয়ে আসছে। সিংহলে, কলম্বোয় আমি জাহাজ থেকে নেমেছি এবং এখন ভারতবর্ষের প্রায় শেষ দক্ষিণ প্রান্তে রামনাদে রাজার অতিথি রূপে রয়েছি। কলম্বো থেকে রামনাথ পর্যন্ত আমার পরিক্রমা যেন একটা বিরাট শোভাযাত্রা। হাজার হাজার লোকের ভিড়, আলোকসজ্জা, অভিনন্দন ইত্যাদি। ভারত ভূমির যেখানে আমি প্রথম পদার্পণ করি, যেখানে 40 ফুট উঁচু স্মৃতিস্তম্ভ তৈরি হচ্ছে,
রামনাদের রাজা সুন্দর কারুকার্য খচিত খাঁটি সোনায় তৈরি বৃহৎ পেটিকায় তার অভিনন্দন পত্র আমাকে দিয়েছে। তাতে আমাকে হিজ মোস্ট হোলিনেস অর্থাৎ মহাপবিত্র স্বরূপ বলে সম্বোধন করা হয়েছে। মান্দ্রাজ ও কলকাতা আমার জন্য উদ্গ্রীব হয়ে রয়েছে, যেন সমগ্র দেশটা আমাকে অভিনন্দিত করবার জন্য উঠে পড়ে লেগেছে। সুতরাং তুমি দেখতে পাচ্ছ আমি আমার সৌভাগ্যের উচ্চতম শিখরে উঠেছি। তবু আমার মন চিকাগোর সেই নিস্তব্ধ প্রশান্ত দিনগুলোর দিকেই ছুটছে। কি বিশ্রাম, শান্তি ও প্রেমপূর্ণ দিনগুলি। অনুরাধাপুরে প্রচার করছি একবার, হিন্দুদের মধ্যে, বৌদ্ধদের মধ্যে নয়, তাও খোলা মাঠে, কারোর জমিতে নয়। ইতিমধ্যে দুনিয়ার বৌদ্ধ ভিক্ষু, গৃহস্থ, মেয়ে মদ্য, ঢাক ঢোল কাশি নিয়ে এসে সে যে বিটকেল আওয়াজ আরম্ভ করলে তার কি বলবো। লেকচার তো অলমিত হলো, রক্তারক্তি হয় আর কি। অনেক করে হিন্দুদের বুঝিয়ে দেওয়া গেল যে আমরা নয় একটু অহিংসা করি এসো, তখন শান্ত হয়। স্থান মাদ্রাজ, 9ই ফেব্রুয়ারি 1897 সাল। আমার মনে হয় অনেক দোষ ত্রুটি সত্ত্বেও কিছুটা সাহস আমার আছে। আজকের বিষয়ে আরম্ভ করবার আগে আমি সাহস করে তোমাদের সকলের কাছে গোটা কত কথা বলতে চাই। কিছুদিন যাবৎ কতকগুলো ব্যাপার এমন দাঁড়াচ্ছে যে ওইগুলোর জন্য আমার কাজে বিশেষ বিঘ্ন ঘটছে। এমনকি সম্ভব হলে আমাকে একেবারে পিষে ফেলে আমার অস্তিত্ব উড়িয়ে দেবার চেষ্টাও চলছে। ঈশ্বরকে ধন্যবাদ, এই সব চেষ্টা ব্যর্থ হয়েছে, আর এই রকম চেষ্টা চিরদিনই বিফল হয়ে থাকে। গত 3 বৎসর যাবৎ দেখছি কয়েকজন ব্যক্তির আমার ও আমার কাজ সম্বন্ধে কিছুটা ভ্রান্ত ধারণা হয়েছে। যতদিন বিদেশে ছিলাম ততদিন চুপ করেছিলাম, এমনকি একটা কথাও বলিনি। কিন্তু এখন মাতৃভূমিতে দাঁড়িয়ে এ সম্বন্ধে কয়েকটি কথা বুঝিয়ে বলা আবশ্যক বোধ হচ্ছে। এই কথাগুলির কি ফল হবে তা আমি গ্রাহ্য করি না। এ কথাগুলি বলার দরুন তোমাদের হৃদয়ে কিভাবে উদ্রেক হবে তাও গ্রাহ্য করি না। লোকের মতামত আমি কমই গ্রাহ্য করে থাকি। 4 বছর আগে দণ্ডকমণ্ডল হাতে সন্ন্যাসী বেশে তোমাদের শহরে প্রবেশ করেছিলাম। আমি সেই সন্ন্যাসী আছি। সারা দুনিয়া আমার সামনে এখনো পড়ে আছে। এবার আমি মাদ্রাজের সংস্কার সভাগুলির কথা বলবো। আমার আশঙ্কা হয় কতকগুলি সংস্কার সমিতি আমাকে ভয় দেখিয়ে তাদের সঙ্গে যোগ দিতে বাধ্য করবার চেষ্টা চালাচ্ছেন। তাদের পক্ষে এরকম চেষ্টা
বড় আশ্চর্যের বিষয় বলতে হবে। যে মানুষ 14 বছর ধরে অনাহারে মৃত্যুর সঙ্গে যুদ্ধ করেছে, যে লোকের এতদিন ধরে কাল কি খাবে, কোথায় শোবে তাহার কিছু ঠিক ছিল না, তাকে এত সহজে ভয় দেখানো যায় না। যে লোক বিদেশে একরকম বিনা পরিচ্ছদে হিমাঙ্কে 30 ডিগ্রি নিচে বসে বাস করতে সাহসী হয়েছিল, যার সেখানেও কাল কি খাবে কিছুই ঠিক ছিল না, তাকে ভারতে এত সহজে ভয় দেখানো যেতে পারে না। আমি তাদের প্রথমেই বলতে চাই যে তারা জেনে রাখুন, আমার নিজের একটু দৃঢ়তা আছে, একটু অভিজ্ঞতাও আছে, আর জগতের কাছে আমার কিছু বার্তা বহন করবার আছে। আমি নির্ভয়ে ও ভবিষ্যতের জন্য কিছু মাত্র চিন্তা না করে সেই বার্তা বহন করব। সংস্কারকগণকে আমি বলতে চাই, আমি তাদের চেয়ে বড় একজন সংস্কারক। তারা একটু আধটু সংস্কার করতে চান, আমি চাই আমূল সংস্কার। আমাদের প্রভেদ কেবল সংস্কারের প্রণালীতে। তাদের প্রণালী ভেঙে চুরে ফেলা, আমার পদ্ধতি সংগঠন। আমি সাময়িক সংস্কারে বিশ্বাসী নই, আমি স্বাভাবিক উন্নতিতে বিশ্বাসী। আমি নিজেকে ঈশ্বরের জায়গায় বসিয়ে সমাজকে তোমায় এদিকে চলতে হবে, ওদিকে নয় বলে আদেশ করতে সাহস পাই না। আমি কেবল সেই কাঠবিড়ালের মতো হতে চাই, যে রামচন্দ্রের সেতু বন্ধনের সময় যথাসাধ্য এক অঞ্জলি বালুকা বহন করেই নিজেকে কৃতার্থ মনে করেছিল। এই হচ্ছে আমার ভাব। এই কারণে আমি মাদ্রাজের সংস্কারকগণকে এইটুকু বলতে চাই যে তাঁদের প্রতি আমার শ্রদ্ধা ও ভালোবাসা আছে। তাঁদের বিশাল হৃদয়, তাঁদের স্বদেশ প্রীতি। দরিদ্র ও অত্যাচারিত জনগণের প্রতি তাঁদের ভালোবাসার জন্য আমি তাঁদের ভালোবাসি। কিন্তু ভাই যেমন ভাইকে ভালোবাসে অথচ তার দোষ দেখিয়ে দেয়, এইভাবে আমি তাঁদের বলছি তাঁদের কার্যপ্রণালী ঠিক নয়। শত শত বৎসর যাবৎ এই প্রণালীতে কাজ করবার চেষ্টা হয়েছে, কিন্তু তাতে কোনো ফল হয়নি। এখন আমাদের অন্য কোনো উপায়ে কাজ করবার চেষ্টা চালাতে হবে। বৈদেশিক সংস্থাগুলি জোর করে আমাদের যে প্রণালীতে চালিত করবার চেষ্টা করছে, সেই মতো কাজ করার চেষ্টা বৃথা, ওটা অসম্ভব। ভেঙে চুরে আমাদের যে অপর জাতির মতো গড়তে পারা অসম্ভব, সেজন্য ঈশ্বরকে ধন্যবাদ। আমি অন্যান্য জাতির সামাজিক প্রথার নিন্দা করছি না, তাদের পক্ষে ওটা ভালো হলেও আমাদের পক্ষে নয়। তাদের পক্ষে যা অমৃত, আমাদের পক্ষে তা বিষবৎ হতে পারে। প্রথমে এটি শিখতে হবে। অন্য ধরনের বিজ্ঞান, ঐতিহ্য ও পদ্ধতি অনুযায়ী গঠিত হওয়াতে তাদের আধুনিক সমাজবিধি প্রথা একরকম দাঁড়িয়েছে।
আমাদের পেছনে আবার অন্য ধরনের ঐতিহ্য এবং হাজার বছরের ধারাবাহিকতা রয়েছে। সুতরাং আমরা স্বভাবতই আমাদের সংস্কার অনুযায়ী বলতে পারি এবং আমাদের সেই রকমই করতে হবে। তবে আমি কি প্রণালীতে কাজ করব? আমি প্রাচীন মহান আচার্যদের উপদেশ অনুসরণ করতে চাই। আপনারা অনেকেই জানেন, আমেরিকায় ধর্ম মহাসভা হয়েছিল বলে আমি সেখানে যাইনি। দেশের জনসাধারণের দুর্দশা দূর করবার জন্য আমার ঘাড়ে একটা ভূত চেপেছিল। আমি অনেক বছর ধরে সমগ্র ভারতবর্ষ ঘুরেছি, কিন্তু আমার স্বদেশবাসীর জন্য কাজ করবার কোনো সুযোগ পাইনি। সেই জন্যই আমি আমেরিকায় গিয়েছিলাম। তখন আপনাদের মধ্যে যারা আমাকে জানতেন তারা অবশ্য এ কথা জানেন। ধর্ম মহাসভা নিয়ে কে মাথা ঘামায়? এখানে আমার নিজের রক্ত মাংস স্বরূপ জনগণ দিন দিন ডুবছে, তাদের খবর কে নেয়? এই ছিল আমার প্রথম সিঁড়ি। স্থান মাদ্রাজ, 12ই ফেব্রুয়ারি 1897 সাল। আগামী রবিবার মোমবাসা জাহাজে আমার রওনা হবার কথা। স্বাস্থ্য খারাপ হওয়ায় পুনার এবং আরও অনেক জায়গায় নিমন্ত্রণ প্রত্যাখ্যান করতে হয়েছে। অতিরিক্ত পরিশ্রমে ও গরমে আমার শরীর বেশ খারাপ হয়েছে। স্থান আলমবাজারের মঠ, কলকাতা, 25শে ফেব্রুয়ারি 1897 সাল। লোকে যেমন বলে আমার মরবারও সময় নেই, সমগ্র দেশময় শোভাযাত্রা, বাদ্যভাণ্ড ও সম্বর্ধনার রকমারি আয়োজনে আমি এখন মৃতপ্রায়। উৎসব শেষ হবার সঙ্গে সঙ্গে আমি পাহাড়ে পালিয়ে যাব। আমি ক্লান্ত, এতই ক্লান্ত যে যদি বিশ্রাম না পাই তবে আর 6 মাসও বাঁচব কিনা সন্দেহ। বর্তমানে আমাকে 2টি কেন্দ্র খুলতে হবে, একটি কলকাতায় আর একটি মাদ্রাজে। এদেশে হিংসুক ও নির্দয় প্রকৃতির লোকের সংখ্যা বড় বেশি। তারা আমার সব কাজকে লণ্ডভণ্ড করে নষ্ট করতে চেষ্টা ত্রুটি করবে না। তবে আপনি তো বেশ জানেন, বাধা যত বাড়ে আমার ভেতরের দৈত্যটাও তত বেশি জেগে ওঠে। এই 2 কেন্দ্র প্রতিষ্ঠার পূর্বেই আমার মৃত্যু হলে আমার জীবনব্রত অসম্পূর্ণই থেকে যাবে। কলকাতায় জন অভ্যর্থনার বিষয়। আমি ইচ্ছা করেছিলাম যে আমায় নিয়ে একটা খুব হইচই হয়। কি জানিস, একটা হইচই না হলে তার অর্থাৎ ভগবান শ্রীরামকৃষ্ণের নামে লোক চিনবে কি করে? এত সম্বর্ধনা কি আমার জন্য করা হলো, না তার নামেরই জয় জয়কার হলো? তার বিষয় জানবার জন্য লোকের মনে কতকটা ইচ্ছা হলো। এইবার একটু একটু করে তাকে জানবে, তবে না দেশের মঙ্গল হবে। যিনি দেশের মঙ্গলের জন্য এসেছেন
তাকে না জানলে লোকের মঙ্গল কি করে হবে? তাকে ঠিক ঠিক জানলে তবে মানুষ তৈরি হবে, আর মানুষ তৈরি হলে দুর্ভিক্ষ প্রভৃতি তাড়ানো কতক্ষণের কথা। আমাকে নিয়ে এইরকম বিরাট সভা করে হইচই করে তাকে প্রথমে মানুক, আমার এই ইচ্ছাই হয়েছিল। নতুবা আমার নিজের জন্য এত হাঙ্গামার কি দরকার ছিল? স্থান দার্জিলিং, 26শে মার্চ 1897 সাল। আমাকে নিয়ে জাতীয় উল্লাস উদ্দীপনা প্রদর্শন শেষ হয়েছে। আমাকে সেসব সংক্ষেপে সারতে হয়েছে, যেহেতু স্বাস্থ্য একেবারে ভেঙে পড়েছিল। পশ্চিমে একটানা খাটুনি ও ভারতে 1 মাস প্রচণ্ড পরিশ্রমের পরিণাম বাঙালির হাতে বহুমূত্র রোগ। একটি বংশগত শত্রু এবং বড়জোর কয়েক বছরের মধ্যে এই রোগে আমার দেহাবসান পূর্ব নির্দিষ্ট। শুধু মাংস খাওয়া, জল একেবারে না খাওয়া এবং সর্বোপরি মস্তিষ্কের সম্পূর্ণ বিশ্রামই বোধ হয় জীবনের মেয়াদ বাড়াবার একমাত্র উপায়। মগজটাকে প্রয়োজনীয় বিশ্রাম আমি দিচ্ছি দার্জিলিংয়ে। স্থান দার্জিলিং, 6ই এপ্রিল 1897 সাল। আমাকে অভ্যর্থনা করবার ব্যয় নির্বাহের জন্য কলিকাতাবাসীরা টিকিট বিক্রয় করে লেকচার দেওয়ালেন। স্থান দার্জিলিং, 20শে এপ্রিল 1897 সাল। আমার রোগ অনেকটা এক্ষণে শান্ত হইয়াছে, একেবারে সারিয়া গেলেও যাইতে পারে, প্রভুর ইচ্ছা। স্থান দার্জিলিং, 28শে এপ্রিল 1897 সাল। এখানে সমস্ত দেশবাসী আমাকে অভ্যর্থনা করবার জন্য যেন এক প্রাণ হয়ে সমবেত হয়েছিল। শত সহস্র লোক, যেখানে যাই সেখানেই উৎসাহসূচক আনন্দধ্বনি করছিল। রাজা রাজরারা আমার গাড়ি টানছিলেন। বড় বড় সদর রাস্তার উপর তোরণ নির্মাণ করা হয়েছিল এবং তাতে নানা রকম মঙ্গল বাক্য জল করছিল। সমস্ত ব্যাপারটাই শীঘ্র বইয়ের আকারে বেরোবে এবং তুমিও একখানা পাবে। কিন্তু দুর্ভাগ্যক্রমে আমি ইতিপূর্বেই ইংল্যান্ডে কঠোর পরিশ্রমে ক্লান্ত হয়েছি। আবার এখানে দাক্ষিণাত্যের ভীষণ গরমে অতিরিক্ত পরিশ্রম করায় একেবারে অবসন্ন হয়ে পড়েছি। কাজেই আমাকে ভারতের অন্যান্য জায়গা পরিদর্শন করবার পরিকল্পনা ছেড়ে নিকটতম শৈলনিবাস দার্জিলিংয়ে চোঁচা দৌড় দিতে হলো। সম্প্রতি আমি অনেকটা ভালো আছি এবং আবার মাসখানেক আলমোড়ায় থাকলেই সম্পূর্ণ সেরে যাব। সম্প্রতি আমার ইউরোপে যাবার একটা সুবিধা চলে গেল। রাজা অজিত সিং এবং আরও কয়েকজন রাজা আগামী শনিবার ইংল্যান্ড যাত্রা করছেন। তারা অবশ্য আমাকে তাদের সঙ্গে নিয়ে যাবার জন্য বিশেষ চেষ্টা করেছিলেন। দুর্ভাগ্যক্রমে ডাক্তারেরা রাজি নন।
তারা চান না আমি এখন কোনো শারীরিক বা মানসিক পরিশ্রম করি। সুতরাং অত্যন্ত ক্ষুণ্ণ হৃদয়ে আমাকে এই সুযোগ ছেড়ে দিতে হচ্ছে। তবে যত শীঘ্র পারি যাবার চেষ্টা করব। এই দার্জিলিং অতি সুন্দর জায়গা। এখান থেকে মাঝে মাঝে যখন মেঘ সরে যায় তখন 28,146 ফুট উচ্চ মহিমামণ্ডিত কাঞ্চনজঙ্ঘা দেখা যায় এবং কাছের একটা পাহাড়ের চূড়া থেকে মাঝে মাঝে 29,002 ফুট উঁচু গৌরী শঙ্করের চকিত দর্শন পাওয়া যায়। এখানকার অধিবাসীরা তিব্বতীরা, নেপালিরা এবং সর্বোপরি সুন্দরী লেপচা মেয়েরা যেন ছবির মতো। তুমি চিকাগোর কলস্টন টার্নবুল নামে কাউকে চেনো কি? আমি ভারতবর্ষে পৌঁছাবার আগে কয়েক সপ্তাহ তিনি এখানে ছিলেন। তিনি দেখছি আমাকে খুব পছন্দ করতেন, আর তার ফলে হিন্দুরা সকলেই তাকে অত্যন্ত পছন্দ করত। আমার চুল গোছা গোছা পাকতে আরম্ভ করেছে এবং মুখের চামড়া অনেক কুঁচকে গেছে। দেহের এই মাংস কমে যাওয়াতে আমার বয়স যেন আরো 20 বছর বেড়ে গিয়েছে। এখন আমি দিন দিন ভয়ঙ্কর রোগা হয়ে যাচ্ছি। তার কারণ আমাকে শুধু মাংস খেয়ে থাকতে হচ্ছে। রুটি নেই, ভাত নেই, আলু নেই, এমনকি আমার কফিতে একটু চিনিও নেই। আমি এখানে বেশ ভালো আছি, কারণ সমতল ভূমিতে বাস করা আমার পক্ষে যন্ত্রণাদায়ক হয়ে দাঁড়িয়েছিল। সেখানে আমার রাস্তায় পাটি বাড়াবার জো নেই। অমনি একদল লোক আমায় দেখবে বলে ভিড় করবে। নাম যশটা সবসময় বড় সুখের নয়। আমি এখন মস্ত দাড়ি রাখছি, আর তা পেকে সাদা হতে আরম্ভ হয়েছে। এতে বেশ গণ্যমান্য দেখায় এবং আমেরিকান কুৎসা রটনাকারীদের হাত থেকে রক্ষা করে। হে সাদা দাড়ি, তুমি কত জিনিসই না ঢেকে রাখতে পারো, তোমারই জয় জয়কার। স্থান বাগবাজার, কলকাতা, 1 মে 1897 সাল। নানা দেশ ঘুরে আমার ধারণা হয়েছে সংঘ ব্যতীত কোনো বড় কাজ হতে পারে না। আমরা যার নামে সন্ন্যাসী হয়েছি, আপনারা যাকে জীবনের আদর্শ করে সংসারশ্রমে কার্যক্ষেত্রে রয়েছেন, যার দেহাবসানের 20 বৎসরের মধ্যে প্রাচ্য ও পাশ্চাত্য জগতে তার পূর্ণ ও অদ্ভুত জীবনের আশ্চর্য প্রসার হয়েছে, এই সংঘ তাঁরই নামে প্রতিষ্ঠিত হবে। আমরা প্রভুর দাস, আপনারা এ কাজে সহায় হন। তুই কি করে জানলি এসব ঠাকুরের ভাব নয়? অনন্ত ভাবময় ঠাকুরকে তোরা
তোদের গণ্ডিতে বুঝি বদ্ধ করে রাখতে চাস? আমি এ গণ্ডি ভেঙে তার ভাব পৃথিবীময় ছড়িয়ে দিয়ে যাব। ঠাকুর আমাকে তার পূজা পাঠ প্রবর্তন করতে কখনো উপদেশ দেননি। তিনি সাধন ভজন, ধ্যান ধারণা ও অন্যান্য উচ্চ উচ্চ ধর্মভাব সম্বন্ধে যেসব উপদেশ দিয়ে গেছেন সেগুলি উপলব্ধি করে জীবকে শিক্ষা দিতে হবে। অনন্ত মত, অনন্ত পথ, সম্প্রদায় পূর্ণ জগতে আর একটি নূতন সম্প্রদায় তৈরি করে যেতে আমার জন্ম হয়নি। প্রভুর পদতলে আশ্রয় পেয়ে আমরা ধন্য হয়েছি। ত্রিজগতের লোককে তাঁর ভাব দিতেই আমাদের জন্ম। স্থান কলকাতা, 1 মে 1897 সাল। মনে আজকাল কেবল উঠছে এটা করি সেটা করি, তাঁর কথা জগতে ছড়িয়ে দিই ইত্যাদি। আবার ভাবি এতে না ভারতে আর একটা সম্প্রদায় সৃষ্টি হয়ে পড়ে, তাই অনেক সামলে চলতে হয়। কখনো ভাবি সম্প্রদায় হোক, আবার ভাবি না, তিনি কারোর ভাব কদাচ নষ্ট করেননি। সমদর্শিতাই তার ভাব, এই ভেবে মনের ভাব অনেক সময় চেপে চলি। আমরা নিজের খেয়ালে কাজ করে যাচ্ছি, তবে বিপদে আপদে অভাবে দারিদ্রে তিনি দেখা দিয়ে ঠিক পথে চালান, গাইড করেন, ওইটি দেখতে পেয়েছি। কিন্তু প্রভুর শক্তির কিছু মাত্র ইয়ত্তা করে উঠতে পারলুম না। স্থান কলকাতা, মে মাসের 1897 সাল। মানুষের প্রাণ যখন ভক্তিতে ভরে ওঠে তখন তার হৃদয় ও স্নায়ুগুলো এত নরম হয় যে ফুলের ঘা পর্যন্ত সহ্য হয় না। তোমরা কি জানো যে আজকাল আমি উপন্যাসের প্রেম কাহিনী পর্যন্ত পড়তে পারি না। ঠাকুরের কথা খানিকক্ষণ বলতে বা ভাবতে গেলেই ভাবোদ্বেল না হয়ে থাকতে পারি না। সেই জন্য কেবলই এই ভক্তি স্রোতটা চেপে যাবার চেষ্টা করি। জ্ঞানের শিকল দিয়ে নিজেকে বাঁধতে চাই, কারণ এখনো মাতৃভূমির প্রতি আমার কর্তব্য শেষ হয়নি। যেই দেখি উদ্দাম ভক্তি প্রবাহে প্রাণটা ভেসে যাবার উপক্রম হয়েছে, অমনি তার মাথায় কঠিন জ্ঞানের অঙ্কুশ দিয়ে আঘাত করতে থাকি। ওহ, এখনো আমার অনেক কাজ বাকি রয়েছে। আমি রামকৃষ্ণ দেবের দাসানুদাস। তিনি আমার ঘাড়ে যে কাজ চাপিয়ে গেছেন, যতদিন না সে কাজ শেষ হয় ততদিন আমার বিশ্রাম নেই। স্থান আলমবাজার মঠ, কলকাতা, 5 মে 1897 সাল। ভগ্ন স্বাস্থ্য ফিরে পাওয়ার জন্য 1 মাস দার্জিলিংয়ে ছিলাম। আমি এখন বেশ ভালো হয়ে গেছি। ব্যারাম ফ্যারাম দার্জিলিংয়ে একেবারেই পালিয়েছে। কাল আলমোড়া নামক
আরেকটি শৈলাবাসে যাচ্ছি স্বাস্থ্যোন্নতি সম্পূর্ণ করবার জন্য। আমি আগেই তোমাকে লিখেছি যে এখানকার অবস্থা বেশ আশাজনক বলে বোধ হচ্ছে না, যদিও সমস্ত জাতটা একযোগে আমাকে সম্মান করেছে এবং আমাকে নিয়ে প্রায় পাগল হয়ে যাবার মতো হয়েছিল। কোনো বিষয়ে কার্যকারিতার দিকটা ভারতবর্ষে আদেও দেখতে পাবে না। কলকাতার কাছাকাছি জমির দাম আবার খুব বেড়ে গেছে। আমার বর্তমান অভিপ্রায় হচ্ছে 3টি রাজধানীতে 3টি কেন্দ্র স্থাপন করা। ওইগুলি আমার শিক্ষকদের শিক্ষণ কেন্দ্র স্বরূপ হবে। সেখান থেকেই আমি ভারতবর্ষ আক্রমণ করতে চাই। আমার দৃঢ় বিশ্বাস, যেটাকে নানাবিধ কুরুচিপূর্ণ আধুনিক হিন্দু ধর্ম বলা হয়, তা হচ্ছে অচল অবস্থায় পতিত বৌদ্ধ ধর্ম মাত্র। এটা স্পষ্ট বুঝলে হিন্দুদের পক্ষে তা বিনা আপত্তিতে ত্যাগ করা সম্ভব হবে। বৌদ্ধ ধর্মের যেটি প্রাচীন ভাব, যা শ্রী বুদ্ধ নিজে প্রচার করে গেছেন, তার প্রতি এবং শ্রী বুদ্ধের প্রতি আমার গভীরতম শ্রদ্ধা। আর তুমি ভালোভাবেই জানো যে আমরা হিন্দুরা তাকে অবতার বলে পূজা করি। সিংহলের বৌদ্ধ ধর্ম তত সুবিধার নয়। সিংহলে ভ্রমণকালে আমার ভ্রান্ত ধারণা সম্পূর্ণ ভেঙে গেছে। আমি একসময় ভাবতাম আদর্শ বৌদ্ধ ধর্ম বর্তমানকালেও অনেক উপকার করবে, কিন্তু আমি আমার ওই মত একেবারে ত্যাগ করেছি এবং স্পষ্ট দেখতে পাচ্ছি কী কারণে বৌদ্ধ ধর্ম ভারতবর্ষ থেকে বিতাড়িত হয়েছিল। আমি আমেরিকায় এক মানুষ ছিলাম, এখানে আরেক মানুষ হয়ে গেছি। এখানে সমস্ত হিন্দু জাতটা আমাকে যেন তাদের একজন অথরিটি বলে মনে করছে, আর সেখানে ছিলাম একজন অতি নিন্দিত প্রচারক মাত্র। এখানে রাজারা আমার গাড়ি টানে, আর সেখানে আমাকে একটা ভালো হোটেলে পর্যন্ত ঢুকতে দিত না। সেই জন্য এখানে যা কিছু বলবো তাতে সমস্ত জাতটার, আমার সমস্ত স্বদেশবাসীর মঙ্গল হওয়া আবশ্যক। তা সেগুলি 2-4 জনের যতই অপ্রীতিকর হোক না কেন। কপটতাকে কখনোই নয়, যা কিছু খাঁটি ও সৎ সেগুলিকে গ্রহণ করতে হবে, ভালোবাসতে হবে, সেগুলির প্রতি উদার ভাব পোষণ করতে হবে। ভারতবর্ষ ইতিপূর্বেই শ্রীরামকৃষ্ণের হয়ে গেছে এবং বিশুদ্ধ হিন্দু ধর্মের জন্য এখানকার কাজ একটু সংগঠিত করে নিয়েছি। স্থান আলমবাজার মঠ, কলকাতা, 5ই মে 1897 সাল। জীবনে এমন অনেক মুহূর্ত আসে যখন মন একেবারে নৈরাশ্যে ডুবে যায়, বিশেষত কোনো আদর্শকে রূপ দেবার জন্য জীবনব্যাপী
উদ্যমের পর যখন সাফল্যের ক্ষীণ আলোক রশ্মি দৃষ্টিগোচর হয়, ঠিক সেই সময় যদি আসে প্রচণ্ড সর্বনাশা আঘাত। দৈহিক অসুস্থতা আমি গ্রাহ্য করি না। দুঃখ হয় এই জন্য যে আমার আদর্শগুলি কাজে পরিণত হবার কিছু মাত্র সুযোগ পেল না। আর তুমি তো জানোই, অন্তরায় হচ্ছে অর্থাভাব। হিন্দুরা শোভাযাত্রা এবং আরও কত কিছু করছে, কিন্তু তারা টাকা দিতে পারে না। দুনিয়াতে আর্থিক সাহায্য বলতে আমি পেয়েছি শুধু ইংল্যান্ডে মিস মুলার এবং মিস্টার সেভিয়ারের কাছে। ওখানে থাকতে আমার ধারণা ছিল যে 1000 পাউন্ড পেলেই অন্তত কলকাতার প্রধান কেন্দ্রটি স্থাপন করা যাবে। কিন্তু আমি এই অনুমান করেছিলাম 10-12 বছর আগেকার কলকাতার অভিজ্ঞতা থেকে। কিন্তু ইতিমধ্যে জিনিসের দাম 3-4 গুণ বেড়ে গেছে। যাই হোক, কাজ আরম্ভ করা গেছে। একটি পুরানো জরা জীর্ণ বাড়ি 6-7 সিলিং ভাড়ায় নেওয়া হয়েছে এবং তাতেই প্রায় 24 জন যুবক শিক্ষালাভ করছে। স্বাস্থ্য লাভের জন্য আমাকে 1 মাস দার্জিলিংয়ে থাকতে হয়েছিল। তুমি জেনে সুখী হবে যে আমি আগের চেয়ে অনেক ভালো আছি। আর তুমি বিশ্বাস করবে কি যে কোনো ওষুধ ব্যবহার না করেও শুধু ইচ্ছা শক্তি দিয়েই এরকম ফল আমি পেয়েছি। আগামীকাল আবার আরেকটি শৈলনিবাসে যাচ্ছি, কারণ নিচে এখনো বেজায় গরম। শুনতে পেলাম লন্ডনের কাজ মোটেই ভালো চলছে না। প্রধানত এই কারণেই আমি এখন লন্ডনে যেতে চাই না। যদিও জুবিলি মহারানী ভিক্টোরিয়ার রাজত্বকালে সুবর্ণ জয়ন্তী 50 বৎসর পূর্তি উৎসব উপলক্ষে ইংল্যান্ড যাত্রী আমাকে কয়েকজন রাজা আমাকে তাঁদের সঙ্গে নিয়ে যাবার জন্য চেষ্টা করেছিলেন। ওখানে গেলেই বেদান্ত বিষয়ে লোকের আগ্রহ পুনরুজ্জীবিত করার জন্য বেজায় খাটতে হতো। তার ফলে শারীরিক কষ্ট আরও বেশি হতো। যাই হোক, অদূর ভবিষ্যতে মাসখানেকের জন্য ও দেশে যাচ্ছি। শুধু যদি এখানকার কাজের গোড়াপত্তন দৃঢ় হয়ে যেত, তবে আমি কত আনন্দে ও স্বাধীনভাবেই না ঘুরে বেড়াতে পারতাম। মিস্টার ও মিসেস হ্যামন্ড দুখানি অতি সুন্দর ও প্রীতিপূর্ণ চিঠি লিখেছেন। অধিকন্তু মিস্টার হ্যামন্ড ব্রহ্মবাদিন পত্রিকায় একটি চমৎকার কবিতা পাঠিয়েছেন, যদিও আমি মোটেই এই প্রশস্তির যোগ্য নই। স্থান আলমোড়া, 20শে মে 1897 সাল। টাকা কড়ি এখনো যেন জলে ভাসছে, জোগাড় নিশ্চিত হবে। হল, বিল্ডিং, জমি ও ফান্ড সব ঠিক হয়ে যাবে, কিন্তু না চালে তো বিশ্বাস নেই। এবং 2-3 মাস আমি তো আর গরম দেশে যাচ্ছি না।
তারপর একবার ট্যুর করে টাকা জোগাড় করব নিশ্চিত। যোগেনও আছে ভালো। আমি আলমোড়ায় অত্যন্ত গরম হওয়ায় 20 মাইল দূরে এক সুন্দর বাগানে আছি। অপেক্ষাকৃত ঠান্ডা, তবুও গরম। কলকাতার গরম থেকে এখানকার গরম কম নয়। আমার জ্বর ভাবটা চলে গেছে। আরো ঠান্ডা জায়গায় যাবার চেষ্টা করছি। গরমি বা পথশ্রম হলেই দেখছি লিভারে গোল দাঁড়ায়। এখানে হাওয়া এত শুকনো যে দিন রাত নাক জ্বালা করে, জিভ যেন কাঠের চোখলা। স্থান আলমোড়া, 29শে মে 1897 সাল। প্রিয় শশী ডাক্তার, আমি সকাল বিকালে ঘোড়ায় চড়ে যথেষ্ট ব্যায়াম শুরু করেছি এবং তার ফলে অনেক ভালো বোধ করছি। ব্যায়াম শুরু করে প্রথম সপ্তাহে শরীর এতই ভালো বোধ করেছিলাম যে ছেলেবেলায় যখন কুস্তি করতাম তারপর তেমনটি কখনো বোধ করিনি। আমার তখন সত্যই বোধ হতো যে শরীর থাকা একটা আনন্দের বিষয়। তখন শরীরের প্রতিটি ক্রিয়াতে আমি শক্তির পরিচয় পেতাম এবং প্রত্যেক পেশির নড়াচড়াই আনন্দ দিত। এখানে আমার মনে হয় যেন আমার কোনো ব্যাধি নেই, কেবল একটি মাত্র উল্লেখযোগ্য পরিবর্তন হয়েছে। জীবনে কখনো শোবার সঙ্গে সঙ্গে আমি ঘুমোতে পারিনি। অন্তত 2 ঘন্টা এপাশ ওপাশ করতে হয়। কেবলমাত্র মাদ্রাজ থেকে দার্জিলিং পর্যন্ত, দার্জিলিংয়ের প্রথম মাস পর্যন্ত বালিশে মাথা রাখার সঙ্গে সঙ্গে ঘুম আসত। সেই সুলভ নিদ্রার ভাব এখন একেবারে চলে গেছে। ডাক্তার, আমি যখন আজকাল তুষারাবৃত পর্বতশৃঙ্গের সম্মুখে ধ্যানে বসে উপনিষদ থেকে আবৃত্তি করি, ন তস্য রোগ ন জরা ন মৃত্যু প্রাপ্তস্য হি যোগান্বিময়ং শরীরম। যে যোগাগ্নিময় দেহ লাভ করেছে তার রোগ জরা মৃত্যু কিছুই নেই। সেই সময় যদি তুমি আমায় একবার দেখতে। স্থান আলমোড়া, 2রা জুন 1897 সাল। আমার শরীর খুবই খারাপ। আজকাল কিছুটা উন্নতি বোধ করছি। আশা করি খুব শীঘ্রই সেরে উঠব। লন্ডনের কাজকর্ম কিরকম চলছে? আমার ভয় হচ্ছে, বুঝিবা সেটা একেবারে ভেঙে চুরে যায়। আলমোড়ার কোনো এক ব্যবসায়ী একটি চমৎকার বাগানে আছে। এর চারদিকে বহু ক্রোশ পর্যন্ত পর্বত ও অরণ্য। পরশু রাত্রে একটি চিতাবাঘ এই বাগানে এসে পাল থেকে একটি ছাগল নিয়ে গেছে। চাকরদের প্রাণপণ চেঁচামেচি ও পাহারাদার তিব্বতী কুকুরগুলোর ঘেউ ঘেউ শব্দ মিলে ভয়ে প্রাণ ঠান্ডা হবার মতো অবস্থা ঘটেছিল। আমি এখানে আসা অবধি রোজ
আজ রাত্রে এই কুকুরগুলোকে বেশ কিছুটা দূরে শিকল দিয়ে বেঁধে রাখা হচ্ছে, যাতে তাদের চেঁচামেচিতে আমার ঘুমের ব্যাঘাত না ঘটে। চিতাবাঘটি তাই সুযোগ বুঝে একটি বেশ ভালো আহার্য জুটিয়ে নিল। সম্ভবত অনেক সপ্তাহ এরকম জোটেনি। এতে তার প্রভূত কল্যাণ হোক। আমার সামনে সারি সারি দিগন্ত বিস্তৃত বরফের চূড়াগুলোর উপর অপরাহ্নের রক্তমাভা উদ্ভাসিত হয়ে উঠেছে। সেগুলি এখান থেকে সোজাসুজি 20 মাইল আর আঁকাবাঁকা পার্বত্য পথে 40 মাইল। নিদ্রা আহার ব্যায়াম এবং ব্যায়াম আহার নিদ্রা, আরও কয়েক মাস শুধু এই করে আমি কাটিয়ে যাচ্ছি। মিস্টার গুডউইন আমার সঙ্গী আছেন। ভারতীয় পোশাকে তুমি যদি তাকে দেখতে, খুব শীঘ্রই মস্তক মুন্ডন করিয়ে তাকে একটি পূর্ণ বিকশিত সন্ন্যাসীতে পরিণত করতে যাচ্ছি। স্থান আলমোড়া, 20 জুন 1897 সাল। অনেক কাল লন্ডনে কাজের কোনো খবর পাইনি। তুমি আমায় কিছু জানাতে পারো কি? ভারতে আমাকে নিয়ে যতই মাতামাতি করুক না কেন, আমি এখানে কোনো সাহায্যের আশা রাখি না। এরা এত দরিদ্র। তবে আমি নিজেও যেভাবে শিক্ষা লাভ করেছিলাম ঠিক সেইভাবেই গাছের তলা আশ্রয় করে এবং কোনো রকমে অন্য বস্ত্রের ব্যবস্থা করে কাজ শুরু করে দিয়েছি। কাজের ধারাও অনেকটা বদলেছে। আমার কয়েকটি ছেলেকে দুর্ভিক্ষ পীড়িত অঞ্চলে পাঠিয়েছি। এতে জাদু মন্ত্রের মতো কাজ হয়েছে। আমি দেখতে পাচ্ছি, আর আমার চিরকালের ধারণাও ছিল তাই, যে হৃদয়, শুধু হৃদয়েরই ভেতর দিয়ে সকলের মর্মস্থল স্পর্শ করতে পারা যায়। কয়েকজন ছেলে ইতিমধ্যেই শিক্ষা পাচ্ছে, কিন্তু কাজের জন্য যে জীর্ণ আশ্রয়টি অর্থাৎ আলমবাজার মঠটি আমরা পেয়েছিলাম তা গত ভূমিকম্পে ভেঙে গেছে। তবে বাঁচোয়া এইটুকু যে এটা ভাড়া বাড়ি ছিল। যাক, ভাববার কিছু নেই। বিপত্তি ও নিরশ্রয়তার মধ্যেও কাজ চালিয়ে যেতে হবে। এ পর্যন্ত আমাদের সম্বল শুধু মুণ্ডিত মস্তক, ছেঁড়া কাপড় ও অনিশ্চিত আহার। কিন্তু এই পরিস্থিতির পরিবর্তন আবশ্যক, এবং পরিবর্তন হবেও নিশ্চয়, কারণ আমরা মনে প্রাণে এই কাজে লেগেছি। এক হিসাবে এটা সত্য যে এদেশের লোকের ত্যাগ করবার কিছু নেই বললেই চলে। তবু ত্যাগ আমাদের মজ্জাগত। যেসব ছেলেরা শিক্ষা পাচ্ছে তাদের একজন একটি জেলার ভারপ্রাপ্ত এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ছিল। ভারতে এটি একটি উচ্চ পদ। সে খড়কুটোর মতো ওই পদ ত্যাগ করেছে।